বউ, আজ আমি অনেক খুশি। এতটা বছর পর আমাদের সন্তান হতে চলেছে বউ। উপরওয়ালার কাছে অশেষ ধন্যবাদ জানাই যে তিনি এতটা বছর পর আমাদের সন্তানের মুখ দেখাবেন। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। দেখো, আজ 10 বছর হলো আমাদের বিবাহ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো সন্তানাদি হয়নি। কত কি করলাম, কবিরাজ দেখালাম, কিন্তু আমরা সন্তানের মুখ দেখতে পারিনি। আর এটা নিয়ে গ্রামের লোকেরা তো আমাকে কম কথা শোনায়নি গো। ওরা সবাই বলতো আমার মুখ দেখাও নাকি পাপ। সেই কথাগুলো মনে করলে যে এখন আমার বড্ড কষ্ট হয়। বউ, এখন আর সেসব দুঃখের কথা বলো না তো। এখন আমাদের সুখের দিন। এখন আর তোমাকে কেউ কথা শোনাবে না, কারণ তুমি এতটা বছর পরে হলেও সন্তান সম্ভবা হয়েছ। উপরওয়ালা নিজের ইচ্ছায় আমাদের সন্তান দান করেছেন, তাই আমাদের আর কোনো কষ্ট নেই। আর আমাদের এই সন্তানের ভাগ্য দেখবে খুব ভালো হবে গো। তাই যেন হয় গো, তাই যেন হয়। এরপর কেটে যায় কয়েক মাস। এরপর হাসান মিয়ার স্ত্রীর কোল আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয়, আর তার মুখখানা একেবারে চাঁদের মতো। বাবা হাসানের বউ, তোমার কন্যাটা তো একেবারে চাঁদের মতো সুন্দর হয়েছে গো। সত্যি, উপরওয়ালার কাছে আমি কিছুই চাই না, আমাকে এমন একটি কন্যা তিনি উপহার দিয়েছেন। এখন আমার স্বামী বাড়িতে এসে আমার মেয়েটার মুখখানা দেখলে যে খুব খুশি হবেন, কিন্তু সে তো সেই কখন বেরিয়েছে, এখনো যে কেন আসলো না। তখনই তাদের বাড়িতে একটি লোক এসে তাকে ডাকাডাকি করে। হাসানের বউ, হাসানের বউ, শিগগির বাইরে বেরিয়ে এসো। দেখো তোমার কি সর্বনাশ হয়ে গেছে। তখনই হাসান মিয়ার বউ বাইরে বেরিয়ে এসে দেখে তাদের ঘরের সামনে একটি মৃতদেহ পড়ে আছে। কি হয়েছে রহিম ভাই, আপনি আমাকে এভাবে ডাকছেন যে? আর তাছাড়া আমাদের ঘরের সামনে এই মৃতদেহটি কার? আর আপনি এই মৃতদেহটি আমাদের বাড়িতেই বা নিয়ে এসেছেন কেন? নিজেকে শক্ত করো। এই মৃতদেহটি যে অন্য কারো নয় গো, এটা যে তোমার স্বামী হাসান মিয়ার। এসব আপনি কি বলছেন কি? এটা আমার স্বামীর মৃতদেহ কেন হতে যাবে? আমার স্বামী মরবে কেন? ও কিছুতেই মরতে পারে না। তোমার স্বামী জমিতে কাজ করছিল, তখনই কোথা থেকে একটা সাপ এসে তাকে দংশন করে। আশেপাশে কোনো লোক ছিল না জন্য তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিছুক্ষণ আগে আমরা গিয়ে দেখি তোমার স্বামী ওই জমিতে মরে পড়ে আছে। আর আমরা একটুও দেরি না করে তাকে তোমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি। না 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 না, এ কিছুতেই হতে পারে না। আমার স্বামী কিছুতেই মরতে পারে না। আজ আমাদের সন্তানের জন্ম হয়েছে, ওর মুখখানা একটিবার না দেখে ও কিছুতেই মরতে পারে না। আমার মেয়েটা আমার মেয়েটা জন্ম নিল, আর সাথে সাথে ওর বাবাকে হারিয়ে ফেললো। এ দুঃখ আমি কি করে সহ্য করব? ওগো, ওগো, তুমি কেন আমাদের এভাবে ফেলে চলে গেলে? হাসান মিয়ার মৃত্যুতে তার স্ত্রী ভীষণ ভেঙে পড়ে। হাসানের বউ, তোমার স্বামী মারা গেল আজ 2 দিন হলো, আর এই 2 দিনের মধ্যে তুমি তোমার মেয়েটাকে একটু কাছেও করনি। তোমার এই মেয়েটাকে আমি এই 2 দিন দেখে শুনে রেখেছি, এখন যে আমাকে চলে যেতে হবে, যে তুমি তোমার মেয়েটাকে দেখে রেখো। আমি তাহলে আসি গো। মারে, অনেক বড় অভাগী তুই মা। তোর জন্মের সময় তুই তোর বাবাকে হারিয়ে ফেললি, তুই তোর পিতার স্নেহ থেকে বঞ্চিত হলি। তবে মা, তুই চিন্তা করিস না, আজ থেকে আমি তোকে কোনো কষ্ট পেতে দেব না।
দরকার হলে লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে আমি তোকে বড় করে তুলবো। তোর বাবার খুব স্বপ্ন ছিল তোকে অনেক ভালো করে মানুষ করে তুলবে, কিন্তু সেটা তো আর হলো না রে মা। এরপর কেটে যায় বেশ কিছু বছর। দেখতে দেখতে হাসান মিয়ার মেয়েটিও বেশ বড় হয়ে যায়। হাসান মিয়ার স্ত্রী ঝিয়ের কাজ করে করে অনেক অসুস্থ হয়ে পড়ে, আর হাসান মিয়ার মেয়ে কাকন তার দেখাশোনা করে। মা রে, মা কাকন, আমার জন্য তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আমি এভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, আর তোকে লোকের বাড়িতে কাজ করে বেড়াতে হচ্ছে, আবার বাড়িতে ফিরে আমার সেবা যত্ন করতে হয়। তুই তো একটু বিশ্রাম নেওয়ারও সময় পাস না রে মা। আহ মা, তখন থেকে দেখছি তুমি কথা বলেই যাচ্ছ। কবিরাজ মশাই তোমাকে না বলেছে সব সময় মাথা ঠান্ডা রাখতে আর চিন্তা না করতে? তারপরেও কেন তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করেই যাও বলো তো? চিন্তা করবো না মা, লোকের বাড়িতে কাজ করা যে কতটা কষ্টের সেটা আমার থেকে আর কে ভালো জানে। যাই হোক মা, তোকে আর আজ থেকে মানুষের বাড়িতে কাজ করতে হবে না। আমি শুনেছি তুই ঠিক মতো পারিশ্রমিক পাস না, আর সবাই তোর সাথে খুব খারাপ ব্যবহার করে। কিন্তু মা, আমি যদি কাজ না করি তাহলে তোমার চিকিৎসা কিভাবে করব বলতে পারো? আর আমাদের দু মা মেয়ের পেটের ভাত কিভাবে জোগাড় হবে বলো তো? যাই হোক মা, এখন আমাকে মোড়ল বাড়িতে কাজে যেতে হবে। আমি কাজটা শেষ করে তাড়াতাড়ি ফিরে আসব। তুমি একটু ঘুমাও, আর আমি কাজ করে আসতে এমন টাকা পাইনি যে তোমার জন্য খাবার বা ওষুধ নিয়ে আসবো। তুমি একটু থাকো, আমি আসছি। এই কথা বলে কাকন বাড়ি থেকে বেরিয়ে চলে যায় মোড়লের বাড়িতে কাজ করতে। এ কি রে কাকন, আজ কাজে আসতে এত দেরি করলি কেন তুই? জানিস না তুই তুই কাজে না আসলে আমার সব কাজ কেমন পড়ে থাকে? তারপরেও তুই এতটা দেরি কেন করলি শুনি? আসলে কাকিমা, মায়ের শরীরটা আজ বড্ড খারাপ, তাই একটু মায়ের সেবা যত্ন করছিলাম। তবে আপনি চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যেই আপনার সব কাজ করে দিচ্ছি। একটা কথা কাকিমা, আজ না আমার বাড়িতে এক মুঠো খাবারও নেই। আজ আমার সব কাজের বিনিময়ে আপনি যদি একটু খাবার দিতেন তাহলে খুব ভালো হতো। এইসব কি বলছিস তুই? তোকে খাবার দিতে হবে? কই, তোর সাথে তো আমার কোনো খাবারের চুক্তি ছিল না রে মেয়ে। মাসে মাসে তোর সাথে আমার মাইনে করা আছে, তাই আমি মাইনে ছাড়া এক মুঠো খাবারও দিতে পারবো না, শুনে রাখ। আর এত কথা বাড়াস না, এমনিতেই অনেক দেরি করে এসেছিস। যা, সব কাজ সেরে নে, না হলে কিন্তু এই মাসের মাইনেটা তুই পাবি না। না না না, যদি আপনি আমাকে এই মাসের মাইনে না দেন তাহলে তো আমি আমার মায়ের জন্য ওষুধও কিনতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে খাবার দিতে হবে না, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। কাকন বিকেলবেলা মোড়লবাড়ির সব কাজ সেরে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই দূর থেকে মোড়লের একমাত্র ছেলে কাকনকে দেখে পছন্দ করে ফেলে। কি সুন্দর মেয়েটা, চোখগুলো কত মায়াবী, আর ওর মুখটা দেখলে কেমন জানি মায়া লাগে। আর তাছাড়া ওই মেয়েটাকে একবার দেখেই আমার মনে ধরে গেছে। এইরকম একটা মেয়েকেই তো আমি আমার বউ বানাতে চাই। কিন্তু মেয়েটাকে দেখে তো মনে হলো ও আমাদের বাড়ি থেকেই বেরোলো। ও আবার আমাদের বাড়িতে কি জন্য গিয়েছিল? যাই, মাকে গিয়ে জিজ্ঞেস করি। এ কথা বলে মোড়লের ছেলে সুজন বাড়ির দিকে যায়। হ্যাঁ রে বাবা, তুই বাড়িতে এসেছিস? তো এই 2 মাস কেমন কাটলো তোর মামার বাড়িতে শুনি? আর বলো না মা, সেই যে তুমি মামার বাড়িতে দিয়ে আসলে
তারপর থেকে মামার বাড়িতে দিনগুলো বেশ ভালোই কেটেছে। সেই ছোটবেলায় গিয়েছিলাম, আর বড় হয়ে এবার গেলাম। মনে হয়েছিল 1 মাস থেকেই চলে আসব, কিন্তু মামা মামি তো কিছুতেই আসতে দিল না। যাই হোক বাবা, অনেক তো বেড়ানো হয়েছে। এবার আয়, ঘরে গিয়ে হাত মুখ ধো। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। যাচ্ছি মা, তার আগে একটা কথা বলো তো আমাকে। বাড়ি থেকে একটু আগে দেখলাম একটা মেয়ে বেরিয়ে গেল। ওই মেয়েটা কে বলো তো? আর বলিস না বাবা, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না। এই তো 2 মাস হলো ওকে কাজে রেখেছি, একেবারেই ঠিক মতো কাজ করতে চায় না। শুধুমাত্র কাজে ফাঁকি আর ফাঁকি দিতে চায়, আর শুধুমাত্র মাস গেলে মাইনে নিতে চায়। পাজি বজ্জা দেখানা মেয়ে। ভাবছি এবার ওকে কাজ থেকে ছাড়িয়ে অন্য কাউকে রেখে দেবো। না না, মা যেভাবে বলছে তাতে করে তো আমার মেয়েটাকে দেখে তেমন মনে হলো না। আমার তো মনে হয়েছে মেয়েটা বড্ড দুঃখী আর সহজ সরল। আমি বরং এক কাজ করি, মেয়েটার বাড়িতে গিয়ে কাল সকালে না হয় মেয়েটার সাথে কথা বলবো। পরের দিন সকালে মোড়লের ছেলে সুজন কাকনদের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সে কাউকে দেখতে না পেয়ে কাকনদের ঘরের ভিতর চলে যায়, আর দেখতে পায় সেখানে একজন মহিলা বিছানার উপর শুয়ে আছে। এ কি, আপনি এভাবে অসময়ে শুয়ে আছেন যে? কি হয়েছে কি আপনার? আমার আমার কি হবে বাবা? আমার যে অনেক বড় অসুখ করেছে। কিন্তু তুমি কে বাবা? আমার বাড়িতেই বা কেন এসেছো? আসলে আমি এই গ্রামের মোড়লের ছেলে। আমি এখানে থাকি না, আমি পড়াশোনার জন্য শহরে থাকি। আর শহর থেকে ফিরে মামার বাড়িতে ছিলাম 2 মাসের জন্য। অনেকদিন পরেই গ্রামে ফিরেছি, তাই গ্রামের তেমন কিছুই আমি চিনি না। তবে শুনেছি এটা নাকি কাকনদের বাড়ি। তো কাকন এখন কোথায়? ও, কাকন, ওকে কি আর তুমি পাবে বাবা? সারা দিন মানুষের বাড়িতে কাজ করে বেড়ায়। কাজ করে যে 2 টাকা রোজগার করে, তা দিয়েই কোনো রকম আমাদের 2 মামের সংসার চলে। জানো বাবা, আমার মেয়েটা না বড্ড দুঃখী। জন্মের দিন তার বাবা মারা গেছে, আর কিছুদিন পরে আমি এরকম অসুস্থ হয়ে পড়েছি। তারপর থেকেই আমার মেয়ে ওইটুক বয়স থেকেই মানুষের বাড়িতে কাজ করেই যাচ্ছে। আর আমি মা হয়ে আমার মেয়ের এই কষ্ট যে আর সহ্য করতে পারছি না। সুজন কাকন আর কাকনের মায়ের জীবনের এই কষ্টের কথাগুলো শুনে অনেক দুঃখ পায়, আর সে নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে নেয় কাকনকে সে বিয়ে করে তার জীবনের সব দুঃখ কষ্ট দূর করবে। আর তাই তো সে সারা দিন কাকনদের বাড়িতেই কাকনের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর বিকেলবেলা কাকন যখন বাড়িতে ফিরে আসে, তখন সুজন তাকে সব কিছু খুলে বলে। এসব কি বলছেন কি আপনি? আপনি আমাকে বিবাহ করবেন, কিন্তু আপনি যদি আমাকে বিবাহ করেন তাহলে যে আপনার জাত যাবে, কারণ আপনি একজন মোড়লের ছেলে আর আমি একটা সামান্য কাজের মেয়ে। আপনার বাবা মা আমাদের এই সম্পর্কটা কখনোই মেনে নেবে না। দেখো কাকন, আমার বাবা মা তোমাকে মেনে নিল আর নাই নিল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি প্রথম দেখাতেই তোমাকে পছন্দ করেছি, আর আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকেই বিবাহ করব। এরপর সুজন কাকনকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে যায়। সুজন, এ তুই কি করেছিস? আমাদের অনুমতি ছাড়া তুই এই কাজের মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস। এখন তো আমাদের বংশের মান মর্যাদা সব ধুলোয় মিশে যাবে। আর তোর বাবা যদি একবার জানতে পারে তুই আমাদের বাড়ির কাজের মেয়েকে বিয়ে করেছিস, তখন কি হবে বুঝতে পারছিস? আর এই যে ঝিয়ের মেয়ে ঝি, তোর মাথায় তো দেখি অনেক বুদ্ধি। তাই বুদ্ধি করে আমার ছেলেটাকে হাত করেছিস। যা, যা বলছি, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা,
না হলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। না না মা, তুমি আমার স্ত্রীর সাথে এরকম ব্যবহার করতে পারো না। এতদিন ও তোমার কাজের মেয়ে ছিল ঠিকই, কিন্তু এখন থেকে ও আমার স্ত্রী, তাই ওর সম্মান বাঁচানোর দায়িত্ব আমার। ও যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তখনই মোড়ল মশাই বাড়িতে প্রবেশ করে। এই তো তুমি চলে এসেছো। এই দেখো তোমার ছেলে কি কাণ্ডখানা ঘটিয়েছে। আর দেখো ও বলছে কি না এই কাজের মেয়েকে বাড়ি থেকে বের করে দিলে সেও বাড়ি থেকে বেরিয়ে যাবে। আহ, আমার ছেলে তো একদম ঠিকই বলেছে। যতই হোক, কাকন ওর বিয়ে করা স্ত্রী, আর স্ত্রীর অপমান কি করে ও সহ্য করবে। আর গিন্নি, শুনে রাখো, কাকনকে আমার অনেক পছন্দ, আর আমি মনে মনে কাকনকেই আমার ছেলের বউ হিসেবে ঠিক করে রেখেছিলাম। আর আজ যদি কাকনের এই বাড়িতে জায়গা না হয় তাহলে আমিও ওদের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব। এইসব তুমি কি বলছো? তুমি আর আমার ছেলে ছাড়া আমার কে আর আছে বলো? তোমরা যদি কাকনের সাথে চলে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? আমি কাকনকে আমার বৌমা হিসেবে মেনে নিলাম। যখন আমার ছেলে ওকে পছন্দ করেছে তখন আমার আর কোনো আপত্তি নেই। এভাবেই ঝিয়ের মেয়ের কপালের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আর এরপর থেকে কাকন অনেক সুখে শান্তিতে সংসার করতে থাকে।